কোটা আন্দোলনে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে। শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকে পুঁজি করে বর্বরতার স্বরূপে ছাত্র শিবির, ছদ্মবেশে প্রবেশ করে তাণ্ডব সহিংসতা। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ভাটা জনশক্তি রপ্তানি কমেছে 60%, আপাতত ইউরোপে ভরসা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলে। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরও থাকছে। কিশোরগঞ্জের বালিখোলা মাছ বাজারে বাহারি রুই, কাতলা, বোয়াল, শিং, পাবদা প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাছ। কোটা আন্দোলনের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণে সরকার প্রধান বলেন, কিছু মহল কোটা আন্দোলনকে পেছন থেকে উস্কে দিয়েছে, সে কারণেই অহেতুক কতগুলো প্রাণ গেল। আইনি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন জানিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান আদালতের উপর আস্থা রাখতে। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। হত্যা করে আরেক কারবেলা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। কোটা আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। বিগত সময়ে কোটা কিভাবে বহাল ছিল ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে, বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। আন্দোলনের কারণে সৃষ্ট ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল চক্রান্ত করে উস্কে দিয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কোটা আন্দোলনের পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আদালতের উপর আস্থা রেখে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পরিবারের সদস্য এবং শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার অনুরোধ জানান। এই
আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনকে পুঁজি করে আবারও নিজেদের হিংস্র বর্বর রূপ দেখালো ছাত্র শিবির। চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতাকর্মীদের রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়ার মধ্য দিয়ে স্বরূপেই যেন ফিরেছে যুদ্ধবিরোধী সংগঠনটি। খোদ রাজনীতিতেও ছদ্মবেশে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে সহিংসতায় যুক্ত হয় দেশবিরোধী জামায়াতের ছাত্র শাখাটি। হত্যা করে 2 জনকে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের এক পর্যায়ে কোটা আন্দোলনে ঢুকে পড়া ছাত্র শিবিরের হামলায় প্রাণ বাঁচাতে একটি ভবন থেকে নেমে আসছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নির্যাতনের পর ওই ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় অনেককে, যা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ওই সময় শিবির কর্মীদের নির্যাতনের আরও অনেক ফুটেজ এসেছে 21-এর হাতে। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্র সবুজ আলীকে হত্যা করে শিক্ষার্থীদের আন্দোলনের ছদ্মবেশে থাকা ছাত্রদল ছাত্র শিবিরের কর্মীরা। তাদের নির্যাতনের প্রাণ হারান দরিদ্র হকার শাহজাহান। হামলার লক্ষ্য ছিলেন পুলিশ আর সাংবাদিকও। তাদের হিংস্রতার থাবা পড়ে টিটি কলেজের মহিলা হোস্টেলেও। সেখানে ছাত্রীদের উপরে হামলে পড়েছিল তারা। গোয়েন্দা তথ্য বলছে নীল নকশার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বেশি শিবির সহ অনেক বহিরাগত প্রবেশ করেছে শিক্ষার্থীদের আন্দোলনে। আমি গাজীপুর থেকে এসেছি ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমাদের অসংখ্য লোকজন ঢাকাতে জড়ো হয়েছে এবং আমরা চাই এই কোটা আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করে তারপরে আমরা ঘরে ফিরব। ৭১কে মানে নাই, দেখেছি তাদের আস্ফালন। তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে, তারা বাসে আগুন লাগিয়েছে, তারা অর্থ রসদ সরবরাহ করছে। আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি। এদিকে ছাত্রলীগের অভিযোগ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সরকার বিরোধীরা পরিস্থিতি ঘোলাটে করছে। সাধারণ মানুষের বোঝার দরকার যে আসলে এরা কারা, আমাদের শিক্ষার্থীদের বোঝার দরকার এরা কারা। এরা আসলেই কোনো আন্দোলনের দাবি নিয়ে আন্দোলন করছে না, বরং এখন যারা আন্দোলন করছে এরা সরাসরি জামাত শিবির এবং হচ্ছে যে আপনার ছাত্রদলের নেতারা এবং বহিরাগত অনেকে মুখোশ পরে হলে হলে ঢুকে হচ্ছে যে এই ধরনের হামলা করেছে। শিক্ষাবিদরা মনে করেন সুযোগ সন্ধানীরা আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ আর প্রিয় মাতৃভূমিকে বিতর্কিত করছে। তাদের যে মূল্যবোধ, তাদের যে মতামত, সেটা কিন্তু ছাত্রদের উপরে চালাবার চেষ্টা করে। তবে সাধারণ মানুষ চায় দ্রুত সংকটের সমাধান। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধের পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতের বাজারও চাহিদা কমেছে। ফলে গেল জুনে জনশক্তি রপ্তানি কমেছে প্রায় 60%। বিশেষজ্ঞরা বলছেন জনশক্তি রপ্তানিতে গতি ফেরাতে বিদ্যমান বাজারের পাশাপাশি নতুন বাজার খুঁজতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব, আরব আমিরাত ও মালয়েশিয়া। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় বড় হোঁচট খেয়েছে জনশক্তি রপ্তানি খাত। গেল জুন মাসে রপ্তানি কমেছে 58%। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে গত জুন মাসে বিদেশ যান 55,045 জন কর্মী, যা আগের মে মাসে ছিল 1,31,696 জন। গত বছর 13 লাখ কর্মী বিদেশ যান, এবছর লক্ষ্যমাত্রা 12 লাখ। তবে বছরের প্রথম 6 মাসে গেছেন 5,08,978 জন। এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন মালয়েশিয়ার বাজার বন্ধ থাকার পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতেও জনশক্তির চাহিদা কমেছে, ফলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। সৌদি আরবেও পেয়েছে 4-5 লাখের লোক বেশি। মালয়েশিয়াতে কিন্তু গত 2 বছরে 4 থেকে 5 লাখের বেশি লোক গিয়েছে। তো একটা পার্টিকুলারলি এটা আমরা যদি স্বাভাবিক চিন্তা করি, একটা লেবার মার্কেটে কতগুলো মানুষের কর্মসংস্থান সম্ভব, তো ডেফিনেটলি ওখানে একটু লোকবলের মানে নিডসটা কমে আসছে। সৌদি আরব ছাড়া আর কোনো মার্কেট খোলা নাই, তো কাজেই এটা আমি একটু ধোঁয়াশা দেখছি যে 12 লাখ টার্গেট কি করে পুরা হবে। সম্প্রতি ইউরোপের কয়েকটা দেশ জনশক্তি নিতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু এ বাজারে বড় আকারের জনশক্তি রপ্তানির আপাতত সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। আপনার সেনজিন, নন সেনজিন অনেকেই লোক নিতে চাচ্ছে, কিন্তু লোক নিতে চাইলে হবে কি, আমাদের দেশে কোনো এমবেসি নাই,
এই যে কলকারখানা বা এগ্রিকালচার এবং তাদের ফ্রুট পিকিংস এই জবগুলোতেও এখন এখানে লোক দরকার। আমরা যেটা যে ইতালিতে কিন্তু প্রচুর এগ্রিকালচারাল ওয়ার্কার রয়েছে, এই ইউরোপের এই সবগুলো দেশগুলোতে কিন্তু একই রকমের কাজের সুযোগ রয়েছে। জনশক্তি রপ্তানিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দক্ষ কর্মী রপ্তানি ও মানসম্মত অভিবাসনের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। আমাদের অলওয়েজ লক্ষ্য থাকে যে সংখ্যা 10 লক্ষ লোক পাঠাতে হবে, এটা কিন্তু এই অ্যাপ্রোচ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা যদি আমাদের টার্গেটে থাকে তখনই হচ্ছে আমাদের এজেন্সিগুলো খুবই গ্রেডি, তারা হচ্ছে যে কী করে, তারা যত বেশি লোক পাঠাতে পারে তত বেশি টাকা, এবং তারা মাথা গুণে টাকাটা ইয়ে করে, রাদার দেন ওইখানে যে তারা ভালো কাজ পাচ্ছে কিনা, ভালো বেতন পাচ্ছে কিনা, এটার দিকে ফোকাস কিন্তু খুবই কম। সো এই জায়গাতে আমি বলবো যে আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। চলতি বছরের 31 মে থেকে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা ও কাজের অনুমতি থাকার পরও কয়েকটি রিক্রুটিং এজেন্সির গাফলতিতে ওই সময় প্রায় 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মহাসড়কে অবাধে চলছে অটোরিকশা, সার্ভিস লেন দখল করে পার্কিং। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। 21 টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আকবর হোসেন সুমনের মা হিরণ নাহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত 11:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিরণ নাহার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। 2 পুত্র, 2 কন্যা ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বৃহস্পতিবার পিরোজপুর পৌর কবরস্থান মসজিদে জোহরবাদ জানাজা শেষে তার স্বামী মরহুম আনোয়ার হোসেনের কবরের পাশে তাকে দাফন করা হবে। দেশের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলের নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় চলাচলের চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। বন্যা সতর্কীকরণের পূর্বাভাসে জানানো হয়েছে যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি কমেছে। এতে করে নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের হার্ট পয়েন্ট যমুনার পানি 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সাথে সাথে জেলার কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর উপজেলার 34টি ইউনিয়নে বন্যা দুর্গত ক্ষয়ক্ষতি স্পষ্ট হচ্ছে। ভেঙে গেছে রাস্তাঘাট ও ব্রিজ। পানি নেমে যাওয়ায় কাদামাটির মধ্যেই বসবাস করছেন স্থানীয়রা। দেখা দিয়েছে নতুন নতুন এলাকায় নদী ভাঙন। গাজীপুরে মহাসড়কে দেদারসে চলছে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সার্ভিস লেনে বিভিন্ন যানবাহন পার্কিং করায় বাধ্য হয়ে তাদের মহাসড়ক ব্যবহার করতে হয় বলে জানান অটো চালকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশার দাপট দিনকে দিন বেড়েই চলেছে। চলে পায়ে চলা রিকশাও। মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত 3 চাকার এসব অটোরিকশার চলাচল সবচেয়ে বেশি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তা দখল করে দিচ্ছে, গাড়ি থেকে দখল করে আমরা চালামো সাইড দিয়ে এই জন্য যেতে পারি না, যে বড় বড় গাড়িগুলা ফ্যাক্টরি গাড়িগুলো রাস্তায় ব্লক করে রাখে, এই জন্য বাধ্য হয়ে আমরা মেন রোডে আসি। কোম্পানি গাড়ি থুয়ে দেয়, এই জন্য আমরা যেতে পারি না, হাই রোডে যাই। যদি বড় গাড়ি যায় আমাদের একটু রিস্ক হয়। সর্বপুর যাবেন দোকানপাট, মোসাক যাবেন দোকানপাট, সব মানে ফুটপাত রাস্তায় একদম বন্ধ থাকে দোকানপাটে। চালকদের দাবি, বিভিন্ন স্থানে সার্ভিস লেনে যানবাহন পার্কিং করে রাখায় বাধ্য হয়ে অটো নিয়ে তাদের মহাসড়কে উঠতে হয়। রাস্তা আছে, আপনি অবৈধভাবে দোকানপাট বসে ওখান দিয়ে আমাদের গাড়ি তো চলাচল করা যায় না, কারণ ওই দিক দিয়ে পুরো রাস্তায় আটকানো থাকে। এই জন্য আমরা মেন রাস্তায় বাধ্যতামূলক আমাদের উঠতে হয়। মেন রোডে উঠতে হয়, সাইড লাইন ক্লিয়ার নাইকা, মানে ফুটপাতের দোকান বসে বা বিভিন্ন জায়গায় সাইড লাইন নাইকা। হাইওয়ে পুলিশ বলছে 1 বছরে প্রায় 6000 অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তবু বন্ধ করা যাচ্ছে না। মহাসড়কের পাশে সার্ভিস লেন বন্ধ করে যেই বড় গাড়িগুলো রাখছে, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবেশন প্রদানগত আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। এই পর্যন্ত আমরা প্রায় 17,000 অটো ডাম্পিং করেছি, যার কারণে মহাসড়কে অটোর আনাগোনা অনেক কমে গেছে। আরও 2-1টা যেগুলো উঠে, এগুলো আমরা কিন্তু নজরদারিতে রাখছি এবং এগুলো আমরা ডাম্পিং করছি।
2 বছরে 17,000 অটোরিকশা ডাম্পিং করা হয়েছে বলেও জানায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা মাছ বাজার প্রতিদিন সকালে বিক্রি হয় কোটি টাকার দেশীয় মাছ। সকাল 7টায় শুরু হয়ে মাছ বাজারটি চলে সকাল 10টা পর্যন্ত। সরবরাহ ঠিক থাকলে বিক্রির পরিমাণ 1.5 থেকে 2 কোটি টাকাও ছাড়িয়ে যায়। কিশোরগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা রুই, কাতলা, বোয়াল, বাইম, শিং, মাগুর, ফলি, কই, পাবদা, ট্যাংরার মতো দেশীয় মাছের বিশাল সম্ভার এটি। ধনু নদীর পাড়ের এই বাজারে পাইকারি ও খুচরায় পাওয়া যায় হাওর, নদ নদী ও মুক্ত জলাশয়ের এসব মাছ। ভোর রাতে ছোট ছোট নৌকায় মাছ নিয়ে বাজারে আসতে শুরু করেন জেলেরা। আলো ফোটার আগেই ঘাটে ভিড়ে জেলে নৌকা। তারপর জেলেরা তাদের পছন্দের আড়তে নিয়ে মাছ বিক্রি শুরু করেন। মাছ কিনতে বাজারে হাজির হন বিভিন্ন এলাকার মাছ ব্যবসায়ীরা। পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। চাষের মাছ পাওয়া যায় না এ বাজারে। প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 কোটি টাকার মাছ কেনা বেচা হয় বালিখোলায়। শুধু কিশোরগঞ্জ নয়, আশপাশের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা থেকেও মাছ নিয়ে জেলেরা আসেন বালিখোলায়। এলো আপনি কোনো শ্বাসের মাছটা চাই, এটাই না আপনি আউরের মাছ, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। 150 বছরের পুরনো বালিখোলা বাজারটি একসময় এত জমজমাট ছিল না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় বাজারের পরিধি বাড়ছে। ভৈরব, হোসেনপুর, হালুয়াঘাট, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এখানে সস্তা মূল্যে নদীর মাছ কেনার জন্য আসে। বালিখোলা বাজারে অন্তত 60টি আড়ত সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ব্যাপক জমজমাট থাকে। আমাদের পুরো জেলায় মাছের উৎপাদন হয়েছে 1,82,96 মেট্রিক টন। দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের বড় উৎস হাওড়াঞ্চল। বালিখোলা হচ্ছে এসব মাছের বৃহৎ বাজার। মাসুম আলিসা, 21 টেলিভিশন।